নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সেবন্তী পূরবীকে বলে, আচ্ছা পূরবী, আমাদের এইরকম একটা সময়ে তুই আমাদেরকে কথা শোনাবি? মানে আচ্ছা, তোর কি একটু শুভর জন্য খারাপ লাগছে না? যে মেয়েটা তোকে তো ছোটোবেলা থেকে ওকে মায়ের মতোই ভাবতো, আর তোকে এত কিছু সাহায্য করেছে, এতদিন ধরে এই সংসারটা তো ওই সামলেছে, তাই আজকে ও চলে গেছে বলে তোরা আমাকে এতটা কথা শোনাচ্ছিস। আর তুই কি ভুলে গেছিস যে আমি তোর ছেলে মেয়েকেও নিজের ছেলে মেয়ের মতোই মানুষ করেছি? আর আজকে আদি একটা ভুল করেছে বলে তোরা সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছিস। এরপর পূরবী বলে যে, দেখো বর্দি ভাই, আজকে শুভ বাড়ি ছেড়ে চলে গেছে বলে সবাই কিন্তু ওর কথাই ভাবছে। এরপর সেবন্তী বলে, ও এরকম একটা অবস্থায় কোথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে বলতো, তোর কি একটু টেনশন হচ্ছে না? তখন পূরবী বলে যে, ঠিক বর্দি ভাই, আজকে সবাই শুভকে নিয়ে চিন্তায় পড়ে আছে। আর আদিও বাড়ি থেকে বেরিয়ে পাগলের মতো শুভকে ঘুরে বেড়াচ্ছে, ওকে খুঁজে বেড়াচ্ছে। এদের দুজনকে নিয়েই তো পরিবারের সবাই মেতে উঠেছে। কিন্তু আমার ছেলে সমিত, ও যে সারাক্ষণ হসপিটালে পড়ে থাকে ওই তুলি বলে মেয়েটার জন্য, ওর যে কতটা অসুবিধে হচ্ছে আর ওর যে শরীরটা খারাপ হবে না সেটা কি একবারও তোমরা ভেবেছো? কেউ কি ওর কথা বলছো না জিজ্ঞেস করছো? কেউ ওর কথা কিন্তু ভাবছে না। তাই নিজের সন্তান নিজেরই হয়। তুমি তো একবারও সমিতের খোঁজ নিলে না। এরপর এই কথা বলে পূর্বী সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় শুভ রান্নাঘরে এসে তার নিজের হাতে যে রান্নাঘরটা এত সুন্দর করে সাজিয়েছে সেই কথাগুলি মনে মনে ভাবছে। আর এটা ভেবে বলছে যে যে আমি একদিন এই রান্নাঘরটাকে নিজের হাতে সাজিয়েছিলাম, আর সেই আমাকে আজকে এই বাড়িতে আমাকে অন্য রূপে থাকতে হচ্ছে, অন্য পরিচয়ে থাকতে হচ্ছে। এরপর সেবন্তী এসে বলে, কি হয়েছে, তুমি এখানে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? আর তোমাকে যে কাজটা করার কথা বলা হয়েছে সেটা তুমি করো, আর একটু পরেই তো তোমাকে বাড়িও ফিরতে হবে, তাই এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এদিকে রঞ্জনা তার স্বামীকে বলে যে, এই দেখো না, তোমাকে এই মেয়েটাকে দেখে একটু কিরকম লাগছে না? মানে হুট করে হঠাৎ করে এখানে চলে এলো। তখন মেজো ছোটকা বলে যে, তুমি কি গো, মানে শুভ বাড়ি থেকে চলে গেছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। ও কোথায় আছে, আর ও তো বাড়িও ফিরে যাচ্ছে এখন নদিয়ায়, সে কি করে সবটা সামলাবে? আর ওর মনের দিকটা একবার ভেবে দেখেছো? না, তা না নিয়ে তুমি একটা অজানা মানুষকে নিয়ে পড়ে রয়েছো। এদিকে শুভ এই কথাটা শুনে বলে, যাক, এই বাড়িতে তাহলে একজন অন্তত আমার কথাই ভাবছে। এরপর এইদিকে দেখা যায় শুভকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি ভাবছো, তখন শুভ তাদেরকে মশলাপাতি বিষয়ে কথা বলতে লাগে। বলেছে এখানে এত স্পাইসেস, আমি সেগুলোই দেখছিলাম। এরপর সেবন্তী বলে যে, আচ্ছা বলো তো এটা কি? তখন শুভ বলে, হ্যাঁ আমি জানি তো। তারপর ওই মশলাগুলোর উল্টো পাল্টো নাম বলতে লাগে, আর যার জন্যে রঞ্জনাও হাসতে লাগে। এরপর সেবন্তী বলে যে, আচ্ছা তুমি এসব এখন বাদ দাও, তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নাও। এরপর এইদিকে হঠাৎ করে দেখা যায় শুভর একটু টক ঝাল এরকম কিছু একটা খেতে ইচ্ছে করে। এরপর শুভ বলে যে, আমার কাছে তো সেই টক ঝালের যে হাজমিটা রয়েছে সেটা তো আছে, কিন্তু সেটা তো আমার ঘরের ড্রয়ারে রয়েছে, কিন্তু আমি এখন ঘরে গিয়ে কি করে নিয়ে আসব? আর যদি কেউ দেখে নেয় তাহলে আমি কী বা জবাব দেব? এরপর শুভ বলে যে, আইডিয়া। তখন শুভ তার হাতে একটা কফি মগ নিয়ে যায়। তখন এইদিকে দেখা যায় মোহনা আদ্রিতের সঙ্গে কথা বলতে যায়। আদ্রিতকে বলে যে, তুমি এখন আমাকে অনেকটা ইগনোর করছো, আমাকে অ্যাভয়েড করছো, আর তুমি তো আমাকে বলেই দিয়েছো যেন আমি তোমার ঘরের মধ্যে না আসি, তাই আমি বাইরে থেকেই তোমার সাথে কথা বলতে চাই। অন্তত আমার জন্য না হয় তুমি আমাদের যে সন্তান হবে তার জন্য কথা বলে নাও, তাহলে আমার একটু ভালো লাগবে। এরপর এইদিকে আয়ান বলে, তুমি বলো তোমার কি হয়েছে। আর এই বাচ্চার বিষয়ে আমি খুবই প্রোটেক্টিভ, ওর বিষয়ে আমার যা যা দায়িত্ব করার আমি সেই সবটা পালন করব, কিন্তু তোমাকে আমি কখনো আমার জীবনে জায়গা দিতে পারবো না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তখন এইদিকে আদ্রিত আপসেট হয়ে রয়েছে, কারণ সে শুভকে আনতেও যেতে পারছিল না, কারণ ঠাম্মি ওকে বারণ করে দিয়েছিল। এরপর এইদিকে এইসব ভাবতে ভাবতে মোহনা বলে যে, তোমার তো আগে যখন মন খারাপ হতো তখন তো আমরা সারা রাত গল্প করতাম,
তা এখনও গল্প করি? তখন আদ্রিত মোহনাকে স্ট্রিক্টলি বারণ করে দেয়। ওকে বলে, তখন আমি অন্য একটা মানুষ ছিলাম আর এখন আলাদা। তুমি কেন বুঝতে পারছো না? আর আমি তো বলেইছি তোমাকে যে তোমার সন্তানের দায়িত্ব আমি নেব, সেটাতে আমি কোনো ত্রুটি হতে দেব না, কিন্তু এর থেকে বেশি কিছু অ্যাকসেপ্ট তুমি করো না। এরপর মোহনা বলে যে তুমি তো জানোই আয়ান যে প্রেগনেন্সির মধ্যে মেয়েদের কিছু না কিছু খাওয়ার একটা ক্র্যাভিং হয়, তা আমারও সেটাই হচ্ছিল। আর এই বাড়িতে আমি কাকে বলবো বলো তো, তাই ভাবলাম যে তোমাকেই বলি। আমার না ভীষণভাবে অ্যাভোকাডো খেতে ইচ্ছে করছে। এরপর আদ্রিত বলে আচ্ছা ঠিক আছে। তখন আদ্রিত শিরিনকে ফোন করে বলে যে মোহনার জন্য অ্যাভোকাডো পাঠিয়ে দিস তো। এরপর আদ্রিত মোহনাকে বলে, শোনো মোহনা, নেক্সট টাইম থেকে যদি তোমার কিছু দরকার পড়ে তাহলে তুমি শিরিনকে জানিয়ে দিও, ওরা তোমাকে ঠিক সাহায্য করবে। অন্যদিকে দেখা যায় যে শুভ তার ঘরে চলে যায়। আর সেই ঘরে গিয়ে সে যে হাশমির বোতলটা ছিল সেটা নিয়ে নেয়। আর তখন এদিকে আদ্রিত ঘরে যাচ্ছিল। এরপর আদ্রিত শুভকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? আর এদিকে আকাশ তার মায়ের সঙ্গে কথা বলছিল। আকাশ মোহনাকে ফোন করে তার খোঁজ নেয়, বলে যে ভালো আছে কিনা। মোহনা বলে হ্যাঁ, আমি এখানে ভালোই আছি। আর আকাশ জানিয়ে দেয় যে যদি কোনো অসুবিধে হয় তাহলে তুই আমাকে ফোন করিস। এইদিকে শুভ কোনো একটা বাহানা তো বলে দেয়, কারণ ও কফিটা নিয়ে গেছিল হাতে। তারপর আদ্রিতকে বলে দেয় যে কফি এনেছিলাম। তখন আদ্রিত বলে না, আমার এইসবের কোনো দরকার নেই। আর তাছাড়া নেক্সট টাইম থেকে তুমি আমার ঘরে আমার পারমিশন ছাড়া এখানে কিন্তু একদমই আসবে না। এরপর শুভ ছবিটা হাতে নিয়ে আদ্রিত তার কথাই ভাবতে লাগে। এরপর এদিকে শুভ দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছিল। তখন শুভ বলে, না, আমাকে এখন শক্ত হতে হবে, কারণ আদিকে এই জঞ্জাল থেকে বের করার জন্য আমাকে শক্ত হতেই হবে, আর ওর কাছে ধরা দিলে কিন্তু একদমই চলবে না। এরপর আদ্রিত যখন কফির কাপে একটা চুমুক দেয় তখন সেই টেস্টটা খুব চেনা লাগছিল, মনে হচ্ছে যে এটা আগেও খেয়েছে। তারপর শুভর ছবি দেখে বলে যে এটা তো শুভর হাতের বানানো কফির মতো টেস্টটা, কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে কি ওর সাথে শুভর কোনো না, এটা কি করে সম্ভব? শুভ তো এখন নদী আর পথে, আর আমিই হয়তো বেশি ভাবছি। এইদিকে দেখা যায় আকাশের মা তার ছেলেকে বলে যে দেখ, তুই কিন্তু খুব খারাপ করছিস, কারণ তুই যেভাবে মোহনাকে ওই বাড়িতে দিয়ে এসেছিস তাতে কিন্তু তুই আরেকজনের সংসার ভেঙে দিচ্ছিস। আর একজনের সংসার ভাঙা আর চোখের জল কিন্তু সেটার একটা হাই থাকে, তোর হাই লাগতে পারে। তখন আকাশের সেই শুভর কথাগুলোই মনে পড়ে যে আকাশকে বলেছিল। এরপর আকাশ বলে, আমি ওসব ভাবি না, আমার কাছে সবার আগে আমার বোনের সুখ আর আমার বোন কিভাবে ভালো থাকবে সেটাই আমি চেষ্টা করি, আর অন্য কিছু আমি আর ভাবতে চাই না। এরপর আকাশের মা বলে, তুই আর তোর বোন তোরা দুজনই এক, জেদ হলে কোনটা খারাপ কোনটা ভুল সেটাও তোরা বিচার করতে পারিস না, কিন্তু তোরা যে খেলায় নেমেছিস তাতে কিন্তু পরে তোরই না ক্ষতি হয়ে যায়, তোকেই না পরে পস্তাতে হয়। এরপর আকাশ বলে, যারা আমার বোনের এতটা ক্ষতি করেছে তাকে আমি এত সহজে ছাড়বো না, আর ওই মানুষটাকে আমি শেষ করে ছাড়বো। এরপর এদিকে মোহনাও একটা জেদ ধরে বসে যে তুমি আমার কাছ থেকে আর কতদিন দূরে থাকবে আয়ান? আমি বাই হুক আর বাই ক্রুক আমি তোমাকেই হাসিল করেই ছাড়বো, কারণ মোহনা যেটা চায় সেটা মোহনা পেয়েই ছাড়ে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন সেটা মোহনারই হয়।